আমাদের ফার্স্ট কোশ্চেন এখানে এক্সাম চাইছে কি হুইচ অফ দ্য ফলোইং টেস্ট ইজ মোস্ট লাইকলি টু হেল্প ইন ডায়াগনোসিস। তাহলে ফার্স্টে আমাদের ডায়াগনোসিস জানতে হবে। তাহলে 55-year-old man complains of intermittent epigastric pain, diarrhea, and dysuria. He has a mild iron deficiency anemia, raised calcium and parathyroid hormone level. An upper gastrointestinal endoscopy has shown peptic ulcers in stomach, duodenum, and jejunum. তাহলে পেশেন্টের মেইন কমপ্লেন আমরা কি পেলাম? অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, আর ইনভিস্টমেন্ট পাইছে অ্যানিমিয়া, ক্যালসিয়াম বেশি, ক্রিয়েটিনিন বেশি, আর এন্ডোস্কোপিতে মাল্টিপল আলসার। তাহলে আমরা এটাকে ডিসকাস করছিলাম কোন একটা পেশেন্টের যদি এপিগ্যাস্ট্রিক পেইন এর সাথে ডায়রিয়া থাকে, তাহলে আমরা ইউজুয়ালি চিন্তা করি কোন পেশেন্টের সাথে ডিফারেন্সিয়াল থাকে। কিন্তু পেনজিওটাইটিসের সাথে পেপটিক আলসার এট মাল্টিপল সাইট এটা এক্সপ্লেন করা কঠিন। পেপটিক আলসার মাল্টিপল সাইটে আছে, আর এর সাথে কি আছে ক্যালসিয়াম বেশি, প্যারাথাইরয়েড হরমোন বেশি। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি হতে পারে এখানে? আমরা কোনো পেশেন্ট যদি এপিগ্যাস্ট্রিক পেইন, ডায়রিয়া এবং এক্সটেন্সিভ পেপটিক আলসার বা মাল্টিপল সাইটে পেপটিক আলসার অথবা রেজিস্ট্যান্ট পেপটিক আলসার থাকে, তাহলে এটা হচ্ছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস জোলিঙ্গার এলিসন সিনড্রোম। কেন হয় জোলিঙ্গার এলিসন সিনড্রোম বলছেন? গ্যাস্ট্রিনোমা থাকে, সেখান থেকে অনেক বেশি গ্যাস্ট্রিন দিলে যায়, এর ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি দিলে যায়, যেটা মাল্টিপল সাইটে আলসার করে। আর যেহেতু এই অ্যাসিডটা আস্তে আস্তে ডিউডেনাম থেকে জেজুনামে যায়, আইলেমে যায়, এখানে কি হয় যে প্যানক্রিয়াটিক জুস গুলা কাজ করার জন্য অ্যালকালাইন মিডিয়া লাগে, অ্যালকালাইন মিডিয়াটা তৈরি হতে পারে না, ফলে ঠিক মতো ডাইজেশন হয় না, অ্যাবসর্পশন হয় না, এর ফলে ম্যালঅ্যাবসর্পশন হয়, ডায়রিয়া হয় পেশেন্টের। তাহলে এপিগ্যাস্ট্রিক পেইন, ডায়রিয়া, মাল্টিপল সাইটে পেপটিক আলসারেশন। তাহলে ডায়াগনোসিস হচ্ছে জোলিঙ্গার এলিসন সিনড্রোম। কেন হইতেছে? ডিউ টু গ্যাস্ট্রিনোমা। ওই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি ছিল? ফার্স্টটি সেরাম গ্যাস্ট্রিন লেভেল। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম বেশি এবং প্যারাথাইরয়েড বেশি, এটা আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? তাহলে আমরা বলছিলাম জোলিঙ্গার এলিসন সিনড্রোম দুই ভাবে হইতে পারে। একটা হইতে পারে স্পোরাডিক, আর একটা হইতে পারে অ্যাজ এ পার্ট অফ মেইন ওয়ান। তাহলে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসে টাইপ 1 এর একটা কম্পোনেন্ট হচ্ছে গ্যাস্ট্রিনোমা বা প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। এর সাথে আর কি থাকতে পারে মেইন ওয়ানে? মেইন ওয়ানে অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3P। একটা হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা, আর একটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম অথবা প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া। হাইপারপ্লেসিয়া আর হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারের একটা কম্পোনেন্ট হচ্ছে গ্যাস্ট্রিনোমা। এই যে প্যানক্রিয়াটিক হাইপারপ্লেসিয়া, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এটা ফলে কি হবে? প্যারাথাইরয়েড হরমোন বাড়বে, ক্যালসিয়াম লেভেল বাড়বে। তাহলে এই পেশেন্টের সিনারিও, এটাতে মেইন ডায়াগনোসিস হচ্ছে মেইন ওয়ান। মাল্টিপল এন্ডোক্রাইনোপ্যাথি টাইপ 1 এর দুইটা কম্পোনেন্ট এখানে আছে। একটা আছে গ্যাস্ট্রিনোমা, যেটা কারণে জোলিঙ্গার এলিসন সিনড্রোম হয়েছে, আর একটা আছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, যেটা কারণে প্যারাথাইরয়েড হরমোন বাড়ছে, ক্যালসিয়াম লেভেল বাড়ছে। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে মেইন ওয়ান। আর যেহেতু এখানে গ্যাস্ট্রিনোমা আছে, তো আমাদের এখানে ইনজেকশন করবো, সেটা গ্যাস্ট্রিন লেভেল করবো। ঠিক আছে? তাহলে এই টপিক থেকে আমাদের লার্নিং হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোনো পেশেন্টের যদি এপিগ্যাস্ট্রিক পেইন, ডায়রিয়া এবং মাল্টিপল পেপটিক আলসার থাকে, তাহলে আমাদের ডায়াগনোসিস জোলিঙ্গার এলিসন সিনড্রোম বা গ্যাস্ট্রিনোমা ইন ডিস্টেন্স অফ ফাস্টিং গ্যাস্ট্রিন লেভেল। আর এর সাথে যদি ক্যালসিয়াম লেভেল বেশি থাকে বা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বা প্রেসার থাকে, তাহলে ডায়াগনোস হবে কি মেইন ওয়ান। তাহলে আমরা বই থেকে আজকে আমরা পড়বো মেইন ওয়ানটা পড়ে নিবো, জোলিঙ্গার এলিসন সিনড্রোমটা পড়ে নিবো।
মেন ওয়ানটা আছে এন্ডোক্রাইনোলজি লাস্টের দিকে। তাহলে এই দুটা পড়লে টোটাল সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের চাইছে কি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তাহলে 62-year-old woman complains of diarrhea, weight loss, and abdominal pain, সাথে malaise and fever. She has oral ulcer, red itchy eyes, and tender nodule on the shins. She has tenderness in the right iliac fossa and a vague right iliac fossa mass. তাহলে পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে কি, ডায়রিয়া অ্যান্ড ওয়েট লস। ডায়রিয়া প্লাস ওয়েট লস। তাহলে এখানে যদি আমরা অপশনগুলো দেখি, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, ক্রোনস ডিজিজ, আইলোসিক্যাল টিবি, ওভারিয়ান মাস, আলসারেটিভ কোলাইটিস, এর মধ্যে মেইনলি ডায়রিয়া প্রেজেন্ট করে কারা? ক্রোনস ডিজিজ, আইলোসিক্যাল টিবি, আলসারেটিভ কোলাইটিস। ওভারিয়ান মাসে সামটাইমস পেশেন্টের ডায়রিয়া হইতে পারে, কিন্তু এই সিনারিওর সাথে আসলে যায় না। এরপর আমরা এক্সামিনেশনে কি পাইছি? ওরাল আলসারেশন পেয়েছি, রিয়ার ইচিআই মানে এপিসক্লেরাইটিস বা স্ক্লেরাইটিস, আর টেন্ডার নোডুল অন হার শিন। আমি আগের ক্লাসে ডিসকাস করছিলাম কোন পেশেন্টের যদি শিনে স্কিন লেশন থাকে তাহলে কয়েকটা ডিফারেন্সিয়াল আছে। এর মধ্যে একটা হচ্ছে রিয়াজমা নোডোসাম, হচ্ছে পায়োডার্মা গ্যাঙ্গিনোসা, আর হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডোমা। এই তিনটা কমনলি পরীক্ষা আসে। এর মধ্যে টেন্ডার নোডিউল, এটা হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে কিছু ইরাইথোমা নোডোসাম। আর লাস্টে কি আছে? রাইট আইলিয়াক মাস। তাহলে ডায়রিয়া এবং ওয়েট লস, ইরাইথোমা নোডোসাম, এই তিনটাই ক্রোনস, টিবি এবং আলসারেটিভ কোলাইটিসে এক্সপ্লেন করা যায়। তিনটাতে আমরা ডায়রিয়া পাবো, ওয়েট লস পাবো, ইরাইথোমা নোডোসাম পাবো। কিন্তু এরপর যদি আমরা আসি ওরাল আলসারেশন এবং এপিসক্লেরাইটিস, তাহলে এইটা সাইড থাকে আইবিডির সাথে। আইলিওসিক্যাল টিবিতে ওরাল আলসারেশন বা এপিসক্লেরাইটিস ইউজুয়ালি এত কমন। তাহলে আমাদের এই অপশনটা বাদ দিলাম। এখন অপশন হচ্ছে কোনটা? ক্রোনস ডিজিজ, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। তাহলে রাইট আইলিয়াক ফসা মাছ আমরা কোথায় পাই? ক্রোনস এবং আলসারেটিভ কোলাইটিসের মধ্যে রাইট আইলিয়াক ফসা মাছ বা রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন, এটা ইউজুয়ালি থাকে কোথায়? ক্রোনস ডিজিজের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হবে কি, ক্রোনস ডিজিজ। আবার আমরা যদি অন্যভাবে আগাই পেশেন্টটার ক্ষেত্রে, রাইট আইলিয়াক ফসা মাছ, তাহলে রাইট আইলিয়াক ফসা মাছের ডিফারেন্সিয়াল কি কি? অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, ক্রোনস ডিজিজ, আইলেসিক্যাল টিবি, একটা হয়তো ওভারিয়ান মাস। আর এর মধ্যে আবার ডায়রিয়া প্রেজেন্ট করে মেনলি ক্রোনস এবং আইলেসিক্যাল টিবি। আর এর মধ্যে হচ্ছে ওরাল আলসারেশন, রেড স্টার বা স্প্লেডিস থাকে, ক্রোনস ডিজিজ থাকে। তাহলে আমরা দুই ভাবে আগাইতে পারি, একটা ডায়রিয়া দিয়ে আগাইতে পারি, অথবা রাইট আইলিয়াক ফসা মাছের ডিফারেন্সিয়াল চিন্তা করে আগাইতে পারি। The next question আছে, what is the most appropriate investigation? Listener কি বলছে, 23-year-old woman complains of intermittent diarrhea containing blood and mucus. তাহলে একটা ইয়ং পেশেন্ট, এর সাথে আছে ব্লাড ডায়রিয়া। Tiredness and anorexia going back over the past 2 to 3 months. একটা ক্রনিক হিস্ট্রি আছে। আর abdomen is soft and non-tender. Ulcers of stool samples are negative. Examination is unimaginable. What is the most appropriate investigation? তাহলে একটা ইয়ং পেশেন্ট সাথে ক্রনিক ব্লাডি ডায়রিয়া, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হতে পারে? আমরা যদি অপশন গুলো দেখি, আমরা ডায়াগনোসিস না বাদও দিই, তাহলে বেরিয়াম এনেমা। বেরিয়াম এনেমা ইউজুয়ালি ডায়রিয়াতে খুব বেশি কিছু রোল থাকে না। কোলোনোস্কোপি এন্ড বায়োপসি এটা আমরা করবি কোথায়? যদি লার্জ বাউল অরিজিনে কোনো প্যাথোলজি চিন্তা করি। হাইড্রোজেন পেট টেস্ট করে আমরা কখন? ইউজুয়ালি স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ প্রেজেন্ট করে ইউজুয়ালি ওয়াটার ডায়রিয়া। তাহলে এই অপশনটা বাদ, পেশেন্ট আমরা পাইছি ব্লাডি ডায়রিয়া, তাহলে দুইটা অপশন বাদ গেল। প্লেন এক্সেস অফ অ্যাবডোমেনে ডায়রিয়াতে তেমন কোনো রোল নাই। একটা হইতে পারে যদি ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস হয়। ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস হলে সেক্ষেত্রে তো ক্যালসিয়াম পাওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্ট ম্যালাভিশন বা ইস্ট্রোজেনে প্রেজেন্ট করে।
এরপর আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ডোস্কোপি ডিউরাল বায়োপসি। এটা আমরা করি কোথায়? যদি আমরা ডায়রিয়াটা চিন্তা করি স্মল বয়েল অরিজিন, তাহলে ডিভিশনের প্রথমে একটা বক্স আছে, স্মল বয়েল অরিজিন ডায়রিয়া, লার্জ বয়েল আর হচ্ছে মেলাজোথা। স্মল বয়েল ডায়রিয়া গুলো যদি প্রেজেন্ট করে বাল্কি স্টুল নিয়ে এবং নন ব্লাড বা ওয়াটারি ডায়রিয়া নিয়ে। যদি কোনো পেশেন্টের ব্লাডি ডায়রিয়া এবং মিউকাস থাকে তাহলে এটা ইন্ডিকেট করে মোস্ট লাইকলি প্যাথোলজি হচ্ছে লার্জ বয়েল। তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন সহায়তা দেখি কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। এই পেশেন্টের ক্ষেত্রে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। তাহলে আমরা ডায়রিয়ার ক্ষেত্রে আমরা তিন ভাগে চিন্তা করব। একটা আছে পেশেন্টের মেল অবজারভেশন আছে কিনা, স্টেটরিয়া আছে কিনা। তাহলে এগুলো মেইন ভাবে কোথায়, যেগুলো মেল অবজারভেশনের কারণে হয়। আর এক হচ্ছে ওয়াটারি বাল্কি স্ট্রোক, এর সাথে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, এটা হচ্ছে স্মল বয়েল অরিজিন। আর যদি পেশেন্টের ব্লাডি ডায়রিয়া সাথে মিউকাস থাকে এবং ডায়রিয়াটা ইউজুয়ালি স্মল ভালো হয়, তাহলে আমরা চিন্তা করবো ইউজুয়ালি অরিজিনটা লার্জ বয়েল অরিজিন, লার্জ ইন্টেস্টাইন। তাহলে লার্জ ইন্টেস্টাইন চিন্তা যদি অরিজিন ডায়রিয়া, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হবে কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। নেক্সট কোশ্চেন, what is the mastopy diagnosis? A 60-year-old woman with type 2 diabetes complains of blood stain diarrhea and cramping abdominal pain of severe menstruation. She underwent a hysterectomy and radiotherapy 8 months ago for endometrial carcinoma. Her diarrhea began a short period after this. তাহলে the old is a woman প্রেজেন্ট করছে কি নিয়ে, ব্লাডি ডায়রিয়া নিয়ে, ব্লাডি ডায়রিয়া for several months। আর পেশেন্ট একটা হিস্ট্রি আছে কি রেডিওথেরাপি এন্ড হিস্টেরেক্টমি। লাস্টে বলছে কি ডায়রিয়াটা শুরু হয়েছে রেডিওথেরাপি দেওয়ার পর থেকে। তাহলে আমরা বলছিলাম যে কোনো পেশেন্টের যদি রিসেন্ট কোনো সার্জারি থাকে, রিসেন্ট কোনো রেডিওথেরাপি থাকে বা রিসেন্ট কোনো মেডিকেশন শুরু করা হয় এবং এরপর যদি পেশেন্টের সিমটমস হয়, তাহলে মোস্ট লাইকলি এই প্রসিডিউর অথবা ড্রাগ রিলেটেড কজ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে আইবিএস এবং লিম্ফোমা এই দুটো বাদে বাকি সবগুলোতে ব্লাড হতে পারে। যে রিসেন্ট হেপাটাইটিস, সিরোমিয়ানাস কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস তিনটাতে ব্লাডি ডায়রিয়া হওয়া পসিবল। এর মধ্যে সিরোমিয়ানাস কোলাইটিস ইউজুয়ালি হয় কখন, যদি পেশেন্টের হিস্ট্রি অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বা পিপিআই হিস্ট্রি থাকে। আলসারেটিভ কোলাইটিসের সাথে ডায়াবেটিস তো অন্যান্য ফিচার থাকবে আরো। এখন যেহেতু পেশেন্টের রিসেন্ট একটা রেডিওথেরাপি শুরু করা হয়েছে এবং এরপর থেকে ডায়রিয়াটা শুরু হয়েছে, তাহলে এক্ষেত্রে মোস্ট লাইকলি রেসপন্সিবল আছে ক্রনিক রেডিয়েশন এন্টারাইটিস। তাহলে কোনো প্রশ্নের সিনারিওতে যদি রিসেন্ট কোনো হিস্ট্রি থাকে, সেটা কোনো ড্রাগ হতে পারে, কোনো রেডিওথেরাপি হতে পারে, কোনো সার্জারি হতে পারে, বা রিসেন্ট কোনো ট্রাভেলিং হিস্ট্রি থাকে, তাহলে এইটাতে যদি কোনো পেশেন্টের সিমটমস এক্সপ্লেন করা যায় বা এইগুলো ইভেন্টের পরে যদি কোনো পেশেন্টের সিমটমস দেখা দেয়, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে রিসেন্ট যে ইভেন্ট হচ্ছে সেটা। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে, পেশেন্টের যেহেতু একটা রিসেন্ট রেডিওথেরাপি পাইছে এবং রেডিওথেরাপির পরে ব্লাড স্টেন ডায়রিয়া শুরু হয়েছে, তাহলে এক্ষেত্রে মোস্ট লাইকলি ডায়াগনোসিস ক্রনিক রেডিয়েশন এন্টারাইটিস। Which of the following is the most likely diagnosis? A 55-year-old man referred to gastroenterology clinic due to difficulty in tolerating oral intake. Patient dysphagia complaint আছে। He first noticed her symptoms 6 months ago with regurgitation of liquid. He has now noticed that he is regurgitating some solid food.
He describes interrupted sleep secondary to coughing at night, which has improved now that he sleeps on whole pillows. He is a current smoker. He has lost 1 kg weight over the last 6 months. He undergoes a barium swallow which shows a bird-like appearance. On examination, blood pressure 147/87, heart rate 75, and weight 104 kg. তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের বেশ কিছু মিসলিডিং পয়েন্ট আছে। তাহলে 55-year-old পেশেন্টের ডিসপ্লেজিয়া আছে, কাফ আছে, ওয়েটটা হচ্ছে 1 kg in 6 months। আর পেশেন্টের ওয়েট বলছে 104 kg। ভেরিয়েন্স হলো তো ঠিক আছে, বাড়তি একটা সব কিছু হয়ে গেছে। তাহলে আমরা ডিসপ্লেজিয়ার ডিফারেন্সিয়াল আমরা বলছিলাম যে কোনো পেশেন্টের যদি ক্রনিক হিস্ট্রি থাকে এবং এই সময় যদি ওয়েট লস মিনিমাম থাকে, তাহলে এটা মোটামুটি ইসোফেজাল যে কার্সিনোমা এটাকে এক্সক্লুড করে দেয়। ইসোফেজাল কার্সিনোমাতে ইউজুয়ালি শর্ট হিস্ট্রি থাকে, 2 মাস বা 3 মাসের একটা শর্ট হিস্ট্রি থাকে এবং সিভিয়ার বা র্যাপিড ওয়েট লস থাকে। আর এর সাথে কি থাকতে পারে, লিম্ফেডিনোপ্যাথি থাকতে পারে। এখানে পেশেন্টের আমরা দেখতেছি 6 মাসে মাত্র 1 kg ওয়েট লস হয়েছে। তাহলে কোনো ইসোফেজাল কার্সিনোমা পেশেন্ট ইউজুয়ালি 6 মাস সার্ভাইভ করে না, করলো এই সময় পেশেন্ট প্রকৃতি হয়ে যাবে, ওয়েট লস থাকবে অনেক বেশি। তাহলে কার্সিনোমা ইসোফেগাস এটা মোটামুটি বাদ। সিভিয়ার ওয়েট লস যদি কোনো পেশেন্ট এমন থাকে যে 2 মাস বা 3 মাসের মধ্যে 6 kg বা তার বেশি ওয়েট লস হয়েছে, ইউজুয়ালি বলে যে 3 মাসের মধ্যে যদি 10% বেশি ওয়েট লস থাকে। সিনারিও গুলোতে সাধারণত আপনার দিবে 2 মাস বা 1 মাসের মধ্যে 5 kg বা 6 kg ওয়েট লস এরকম একটা সিনারিও দিবে। এই পেশেন্টটা যদি আমরা দেখি 104 kg ওয়েট, এর মধ্যে ওয়েট লস হচ্ছে মাত্র 1 kg। দিস ইজ নট সিগনিফিকেন্ট। সাধারণত মোর দ্যান 10% যদি ওয়েট লস হয় উইদিন 6 মান্থ, সেটা কোনো সিগনিফিকেন্ট বলে। আর কিছু পেশেন্ট কাস্টমার ক্ষেত্রে আরো বেশি ওয়েট লস থাকবে। তাহলে শেপস রিং যেটা বলে এটা ইউজুয়ালি অ্যাসিম্পটোটিক থাকে। ভেরিয়েন্স ফলো করলে আমরা একটা রিং শেপ রিং পাই আমরা, তাহলে এটা বাদ। এর বাইরে হচ্ছে ব্যারেট ইসোফেগাস, ইসোফেজাল স্ট্রাকচার। তাহলে ব্যারেট ইসোফেগাস ইউজুয়ালি হয় জার্ড বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ব্যাকগ্রাউন্ডে সাধারণত হয়। তাহলে একটা ওবেস পেশেন্ট তার রিগার্জিটেশন আছে, এই পেশেন্টের ব্যারেট ইসোফেগাস একটা পসিবিলিটি হইতে পারে। কিন্তু পেশেন্টের বেরিয়াম সোলার টেন্স বলছি বার্ড পিক অ্যাপিয়ারেন্স। তাহলে ব্যারেট ইসোফেগাস আমরা ইউজুয়ালি এখানে বার্ড পিক অ্যাপিয়ারেন্সটা পাই না। বার্ড পিক অ্যাপিয়ারেন্স আমরা পাই কোথায়, অ্যাকেলেশিয়া কার্ডিয়াকে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, অ্যাকেলেশিয়া কার্ডিয়া। বার্ড পিক অ্যাপিয়ারেন্স বলতে কি বোঝায় এটা আমরা একটু দেখি। বার্ড পিক বলতে বোঝায় আসলে মেনলি পাখির ঠোঁট। তাহলে এটা যদি আমরা শেপটা দেখি, তাহলে এই যে সামনের দিকটা হচ্ছে খুবই ন্যারো, আর এর আগের পোর্শনটা হচ্ছে কি একটু ওয়াইড মতো, এইটাকে বলা হচ্ছে বার্ড পিক অ্যাপিয়ারেন্স। এবার আমরা একাদশে কার্ডিয়াল ইসোফেগাসটা দেখি। দেখেন এখানে ইসোফেগাসের যে লোয়ার এন্ডটা এটা সাডেনলি ন্যারো হয়ে গেছে, আর মিডল এবং আপার পার্টটা কি ডাইলেটেড রয়েছে। কেন হয়, কারণ লোয়ার ইসোফেগাল স্ফিংক্টারের টোনটা অনেক বেশি বেড়ে যায়, এখানে এটা থাকে ন্যারো, আর উপরের পার্টটা কি থাকে ডাইলেটেড। এটাকে আমরা যদি ঘুরাই দেখি তাহলে এটাকে অ্যাপিয়ারেন্সটা কি হবে দেখতে, এই যে পাখির ঠোঁটের মতো দেখা যাবে। এটাকে বলা হচ্ছে বার্ড পিক অ্যাপিয়ারেন্স। মানে সামনের অংশটা ন্যারো আর তার আগের অংশটা ওয়াইড থাকবে। হ্যাঁ, কার্ডিয়ার ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে বা কনফার্মেটরি ইনভেস্টিগেশন। তাহলে এখানে থেকে বেশি একটা কোশ্চেন আসতে পারে, অনেকটা কোশ্চেন আসে। হ্যাঁ, ওকে, রাইট আনসার আছে ম্যানোমেট্রি। তাহলে একই সাথে কার্ডিয়ার ক্ষেত্রে কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি। একটা প্যারাসাইটিক ইনফেকশন আছে যেটা হচ্ছে একটা মতো প্রেজেন্টেশন হয়, অনেক সময় পরীক্ষা করতে আসে। ইনফেকশনটার নাম কি, এটা হচ্ছে পরীক্ষা করতে আসেন।
নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট likely কজ অফ ডায়রিয়া। তাহলে 65-year-old woman has recent onset of diarrhea, temperature 37.6 degrees Celsius, and intermittent abdominal pain. Intermittent abdominal cramps. She had a chest infection 3 weeks ago and was prescribed antibiotics. তাহলে আমি একটু আগে ডিসকাস করছি, কোনো পেশেন্টের যদি হিস্ট্রি অফ অ্যান্টিবায়োটিক থাকে অথবা পিপিআই হিস্ট্রি থাকে এবং এই ড্রাগ হিস্ট্রির পরপর যদি পেশেন্ট ডায়রিয়া প্রেজেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে কি সিডোমোনাস কোলাইটিস, কি দিয়ে হয় ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিয়েল। তাহলে এখানে রাইট অ্যান্সার কি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিয়েল ইনফেকশন। এক্ষেত্রে আমাদের ইংলিশ চয়েস কি হবে স্টুল ফর ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিয়েল ইনফেকশন। আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে, আমরা এর আগে ক্লাসেও ডিসকাস করছি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট। তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ওরাল ভ্যানকোমেসিন। যদি ভ্যানকোমেসিন রেসপন্স না করে তাহলে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হবে কি ওরাল ফিডোক্সামাইসিন। এমআরসিপি পরীক্ষা দিলেন, এমআরসিপিতে অনেক সময় একটা কোশ্চেন আসে, যদি কোনো পেশেন্টের রিকারেন্ট ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিয়েল ইনফেকশন হয়, সেক্ষেত্রে প্রিভেন্টিভ বা ফোকালিস হিসেবে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা হয়। মনোক্লোনাল অ্যান্টিবডি এগেনস্ট ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিয়েল বি টক্সিন, এটার নাম হচ্ছে পরীক্ষা আসে, এটার নাম হচ্ছে পেসলোটক্সুমাব। স্পেলিং একটু চেক করে নিন। এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা কোনো পেশেন্টের রিকারেন্ট ক্লোস্ট্রিডিয়াম ইনফেকশন হলে প্রোফাইলিস হিসেবে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, অ্যাকেলসিয়ার মতো একটা প্রেজেন্টেশন করে আমরা বলছিলাম একটু আগে, এটা কোশ্চেন করছিলাম ট্রাইপেনোসোমা ক্রুজি বা চ্যাগাস ডিজিজ, এটা প্রেজেন্টেশন অনেক সময় অ্যাকেলসিয়া কার্ডিয়ার মতো হতে পারে এবং সেক্ষেত্রে বেরিয়াম সলভ করলে এই ধরনের আমরা ডায়ালিটেড বা মেগাইসোফেগাস পেতে পারি। তাহলে ট্রাইপেনোসোমা ক্রুজি এটা আছে দিস ক্যান মিমিক অ্যাকেলসিয়া কার্ডিয়া। What investigations is most likely to confirm the suspected diagnosis? তাহলে a 90-year-old man is referred with tremors, difficulty speaking, and forgetfulness. He is pale, mildly jaundiced, and has pulmonary edema and telangiectasia on his anterior chest wall. He also has postural tremor and dysarthria. তাহলে পেশেন্টের ডায়াগনোসিসটা কি হবে? ইয়ং পেশেন্ট, সাথে আছে কি মুভমেন্ট ডিসঅর্ডার আছে। এর সাথে আছে অ্যানিমিয়া আর জন্ডিস, পামারি অথবা টেলজেকটা মানে সিএডি ফিচার আছে পেশেন্টের। তাহলে এখানে ডায়াগনোসিস কি আমরা আগে ডিসকাস করলাম, যদি কোনো একটা ইয়ং পেশেন্ট মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে প্রেজেন্ট করে অথবা লিভার ডিসঅর্ডার এটা সিএডি বা হেপাটাইটিস নিয়ে প্রেজেন্ট করে অথবা যদি পেশেন্টের নিউরোসাইকেট্রিক ম্যানিফেস্টেশন থাকে, নিউরোসাইকেট্রিক ম্যানিফেস্টেশন, না এখানে সেরাম আয়রন হবে না। সেরাম আয়রন আমরা দেখতে পারি হেমোক্রোমাটোসিসে, যদিও এটা ডায়াগনস্টিক না। হেমোক্রোমাটোসিস পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে আমরা বলছিলাম ওল্ডার এজে, মেল পেশেন্টের ক্ষেত্রে মোর দেন না ফিমেল পেশেন্টের ক্ষেত্রে মোর দেন 50 এবং মেল পেশেন্টের ক্ষেত্রে মোর দেন 40, এবং এটা প্রেজেন্ট করে মুভমেন্ট ডিসঅর্ডার মেজরলি প্রেজেন্ট করে না। এরা হচ্ছে লিভার ডিসঅর্ডার, ডায়াবেটিস, জয়েন্ট পেইন, হার্ট ফেলার এই প্রেজেন্ট করে। ইয়ং পেশেন্ট মুভমেন্ট ডিসঅর্ডার কিংবা অ্যানিমিয়া অথবা কোনো লিভার ডিজিজ অথবা নিউরোসাইকেটিক ম্যানিফেস্টেশন যদি প্রেজেন্ট করে, তার এখন মোস্ট ডায়াগনোস হচ্ছে উইলসন ডিজিজ।
তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হচ্ছে এটা উইলসন ডিজিজ। ইনভেস্টিগেশন হবে ইউরিনারি কপার লেভেল। তাহলে হিমোকোরিস পেশেন্ট আমরা কি বলছিলাম, একটু ওল্ড এজে প্রেজেন্ট করে, ওল্ড না ঠিক মিডিল এজে প্রেজেন্ট করে, আফটার 40 বা আফটার 50। এবং তাদের লিভারের সাথে প্রেজেন্টেশন থাকে ডায়াবেটিস, জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, ইনফার্টিলিটি থাকতে পারে, হার্ট ফেলিয়ার থাকতে পারে। আর উইলসনের ক্ষেত্রে পেশেন্ট প্রেজেন্ট করবে আদৌ ইয়ং এজে, ইউজুয়ালি লেস দেন 20 বা 25। পেশেন্টের লিভার ডিসঅর্ডারের সাথে মুভমেন্ট ডিসঅর্ডার বা নিউরোসাইকেটিক ম্যানিফেস্টেশন অথবা হিমোলাইটিক অ্যানিমিয়া থাকবে। তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে উইলসন ডিজিজ, ইনভেস্টিগেশন করলো নাকি ইউরিনারি কপার। Next is what is the most likely diagnosis? A 56-year-old man with severe exertional dyspnea is admitted with jaundice and ascites. He has recently been diagnosed with COPD by his GP, although he insists that he only smokes occasional cigarettes. তাহলে পেশেন্টের ডায়াগনোসিস করছে কি সিওপিডি। পেশেন্টের স্মোকিং আছে কিন্তু ওকেশনাল স্মোকিং এর হিস্ট্রি। আর কি আছে, his father died of respiratory illness at 54 years of age. Bilirubin, AST, ALT levels are elevated, and liver biopsy reveals presence of uric acid chip positive, diastole resistant, globules in periportal hepatocytes. তাহলে পেশেন্টের লিভার ডিজিজ আছে, বায়োপসি করে কি পাওয়া গেছে, পাস পজিটিভ গ্লোবিউলস। পেশেন্টের ডায়াগনোসিস কি হবে, এখানে আমি ইনশর্ট পড়ি, যদি কোনো পেশেন্টের সিওপিডি এর সাথে লিভারের প্রবলেম থাকে, লিভার ডিজিজ, এটা হতে পারে সিএলডি বা হেপাটাইটিস, তাহলে এটা ডায়াগনোস হবে আলফা 1 অ্যান্টিটিউশন ডেফিসিয়েন্সি। পেশেন্টের হিস্ট্রিতে কি কি সাজেস্টিভ আছে দেখি। একটা হচ্ছে সিওপিডি হচ্ছে 56 এর ওল্ডে, ইউজুয়ালি বলে যে একটু আগে যে বলা যায়, এবং পেশেন্টের স্মোকিং বলতে কি ওকেশনাল স্মোকিং হিস্ট্রি। তাহলে আমরা জানি সিওপিডি ইউজুয়ালি হয় তারা যাদের চেইন স্মোকার থাকে, অনেক বেশি স্মোকিং হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে। তবে আলফা অ্যান্টিটিউশন ডেফিসিয়েন্সি একটা ক্লু হচ্ছে এই পেশেন্টগুলো আসলে স্মোকিং বাদে বা খুবই মাইল্ড স্মোকিং হিস্ট্রি, ওকেশনাল স্মোকিং হিস্ট্রি ক্ষেত্রে সিওপিডি ডেভেলপ করতে পারে। এর সাথে কি থাকে, লিভার ডিজিজ হিস্ট্রি থাকে। তাহলে ইয়ং পেশেন্টের সিওপিডি অথবা সিওপিডি ডেসপাইট ল্যাক অফ স্মোকিং, এই ধরনের যদি সিনারিও থাকে, এটা যদি লিভার ডিজিজ থাকে, তাহলে ডায়াগনোসিস মোস্ট কি আলফা 1 অ্যান্টিটিউশন ডেফিসিয়েন্সি। আর একটা ক্লু হচ্ছে কি পাস পজিটিভ গ্লোবিউলস। তাহলে আমরা দুইটা কেস ইউজুয়ালি যেটি অ্যাসোসিয়েট পজিটিভ ফাইন্ডিংস পাই, অনেক ক্ষেত্রে বলতে পারে আমরা যে দুটো কমন সিনারিও থাকে, তাহলে একটা হচ্ছে আলফা অ্যান্টিটিউশন ডেফিসিয়েন্সি আর একটা হচ্ছে হুইপলস ডিজিজ। তাহলে হুইপলস ডিজিজ আমরা কি পাই, পাস পজিটিভ ম্যাক্রোফেজ উইদিন ভিলাই। তাহলে এই ফাইন্ডিংসটা পাই আমরা হুইপলস ডিজিজে। আর আলফা অ্যান্টিটিউশন ডেফিসিয়েন্সি পাই কি পাস পজিটিভ গ্লোবিউলস ইন হেপাটোসাইট। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে খুব বেশি ট্রিটমেন্ট নাই। পেশেন্টের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাডভাইস হচ্ছে পেশেন্টকে স্মোকিং বাদ দিতে হবে। ডেভিডসনে খুব সুন্দর করে লেখা আছে, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস ফর দিস পেশেন্ট ইজ স্মোকিং সিসেশন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। আমি কি বলছে, 45-year-old man, woman with ulcerative colitis is admitted with a history of jaundice, pruritus, and intermittent abdominal pain. Examinations for hepatosplenomegaly, blood test confirms obstructive jaundice, and antimicrobial antibodies are not detected. তাহলে পেশেন্টের ডায়াগনোসিসটা কি, 45-year-old, আলসারেটিভ কোলাইটিস আছে, সাথে অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, আর অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবডিটা নেগেটিভ। তাহলে আমরা বিষয়গুলো আমরা ডিসকাস করছি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস সাথে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে। তাহলে পেশেন্টের ক্ষেত্রে
যদি কোনো আইবিডি বা আলসারিক কোলাইটিস পেশেন্ট অবস্থা একটু জন্ডিস প্রেজেন্ট করে, মোস্ট লাইকলি ডায়াগনোসিস স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস ইংলিশ নোট চয়েস থেকে এমআরসি। নেক্সট কোশ্চেন, এখানে বলছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। পেশেন্ট কি আছে? 56-year-old man with polycythemia rubra vera is admitted with acute abdominal pain, nausea, vomiting, and abdominal distension. He is apyrexia with tender hepatomegaly and ascites. An ascitic tap reveals fluid with a high sac and no organism. তাহলে আমরা কি কি পাইলাম? 56-year-old man, পেশেন্ট একটা পলিসাইথেমিয়া রুব্রা ভেরা হিস্ট্রি আছে। পেশেন্ট এখন প্রেজেন্ট করছে অ্যাবডোমিনাল পেইন প্লাস অ্যাসাইটিস প্লাস টেন্ডার হেপাটোমেগালি। পেশেন্টে কোনো ফিভার নেই, আর অ্যাসিডিক ফ্লুইড স্মেট কি পাইছে? হাই স্যাক, কিন্তু কোনো অর্গানিজম নাই। তাহলে এটা হচ্ছে টিপিক্যাল সিনারিও। কোনো পেশেন্ট যদি পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, প্রেগন্যান্সি, ওসিটি বা কোনো মাইলোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডার থাকে। মাইলোপ্রলিফেরেটিভ বা এই ডিসঅর্ডার গুলো কি থাকে? প্রোথ্রম্বোটিক কন্ডিশন। প্রোথ্রম্বোটিক। এক্সেলেন্ট। তাহলে এটা অ্যান্সার আছে বার্ড ক্লিয়ারি, রাইট আছে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি প্রথম বডি কোনো কন্ডিশন থাকে, এই পেশেন্ট যদি অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, অ্যাসাইটিস, টেন্ডার প্রেজেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে কি? বার্ড ক্লিয়ারি সিনড্রোম। তাহলে অ্যাসাইটিস এবং অ্যাবডোমিনাল পেইন আরেকটা ডিফারেন্সিয়াল কি হতে পারে? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে এক্সক্লুড করবে কি হবে? একটা হচ্ছে পেশেন্টে ফিভার নাই, পেশেন্ট হচ্ছে অ্যাপাইরেক্সিয়া। তাহলে পেশেন্ট এগুলো ইউজুয়ালি ফিভার থাকবে। আরেকটা কি বলছে? অ্যাসিডিক ফ্লুইড স্টাডি করে কোনো অর্গানিজম পাওয়া যায়নি। তাহলে অ্যাসিডিক ফ্লুইড কালচার করলে আমরা ব্যাকটেরিয়াটিস ক্ষেত্রে ইউজুয়ালি অর্গানিজম পাবো। মোস্ট কমনলি কোনটা পাওয়া যায়? এসবিপি তে। মোস্ট কমন অর্গানিজম কজ ইকোলাই, রাইট আছে। তাহলে কালচার করলে আমরা ইকোলাই পাইতে পারি। Next question. Based on his current condition, he is at increased risk for which of the following conditions? And কি বলতেছে? 43-year-old man presents with recurrent abdominal pain and diarrhea for 6 months. তাহলে chronic diarrhea and abdominal pain. He had a difficult past 12 months during which he lost 3 of his family members due to COVID-19 and he lost his job as well. 7 years ago, he was diagnosed with celiac disease and was homologous for HLA-DQ2. On further questioning, he admits to not being compliant with his gluten-free diet. তাহলে আমরা কি কি পাইলাম? একটা 43-year-old পেশেন্ট যে অলরেডি সিলিয়াক ডিজিজ হিসেবে ডায়াগনোস আছে, তাতে HLA-DQ2 পজিটিভ। আমরা জানি সিলিয়াক ডিজিজ HLA-DQ2 অথবা DQ8 পজিটিভ থাকতে পারে। আর কি বলছে? পেশেন্ট নন কমপ্লায়েন্ট উইথ গ্লুটেন ফ্রি ডায়েট। আমাদের কোশ্চেন চাইছে পেশেন্টের কমপ্লিকেশন কি হতে পারে, রাইট? কোনটার রিস্ক আছে বেশি। তাহলে এটা আমরা ডিসকাস করছি যে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সিলিয়াক ডিজিজের কমপ্লিকেশন, এক্সেলেন্ট। তাহলে রাইট অ্যান্সার লিম্ফোমা। আমরা বলছিলাম সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে 3 ধরনের কার্সিনোমা হতে পারে, মনে আছে কি কি? একটা ছিল ইন্টেস্টিনাল লিম্ফোমা, একটা বলছিলাম আমরা স্মল বয়েল কার্সিনোমা, থার্ড হচ্ছে ইসোফেজিয়াল কার্সিনোমা। তাহলে এই 3টা ম্যালিগনেন্সি
সিলিয়াকের সাথে অ্যাসিড থাকতে পারে অথবা কমপ্লিকেশন হিসেবে ডেভেলপ করতে পারে। আর এই ম্যালিগনেন্সিটির নাম মনে রাখতে হবে। তাহলে এন্ট্রোপিতে আছে টি সেল লিম্ফোমা বা ইন্টেস্টাইনাল লিম্ফোমা। এটা কি সেল থাকে? টি সেল লিম্ফোমা। একটা স্মল বয়েল কার্সিনোমা, আর একটা হচ্ছে ইসোফেজিয়াল কার্সিনোমা। এটা কোন ধরনের? স্কোমাস সেল কার্সিনোমা। তাহলে এই তিনটা মনে রাখতে হবে। এটা স্পেসিফিক মাসিল যে কোনো বইতে আসতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট? তাহলে a 56-year-old man complains of diarrhea, abdominal pain, and weight loss and joint pain with 2 or 3 pale bulky stool. তাহলে chronic diarrhea patient সাথে আপনার pain আছে, weight loss আছে। Duodenal biopsy shows stranded bile and stains macrophages positively with pus stain, and electromicroscopy shows bacilli within the macrophage. তাহলে একটু আগে আমরা বললাম পাস পজিটিভ ম্যাক্রোফেজ। এটা গ্লুটেন ফ্রি ডায়েট না। পাস পজিটিভ ম্যাক্রোফেজ আমরা কোথায় পাই? একটু আগে আমরা পড়লাম হচ্ছে পাস পজিটিভ গ্লোবিউলস, এটা বলছিলাম অ্যান্টি ট্রিপসিন ডেফিসিয়েন্সি। রাইট, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, হুইপোজ ডিজিজ। পাস পজিটিভ ম্যাক্রোফেজ আমরা পাই আছে হুইপোজ ডিজিজে। হুইপোজ ডিজিজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস কি? এটা তো একটা ইনফেক্টিভ কজ, প্রোফাইলেমা হুইপেলি অর্গানিজম হয়। তাহলে ইনফেক্টিভ কজ, এটা ট্রিটমেন্ট অফ চয়েস একটা অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক দিই আমরা? অ্যান্টি-টিবি ট্রিটমেন্ট দেবো আমরা হচ্ছে টিবি পেশেন্টের গ্লুটেন ফ্রি ডায়েট দিয়ে আমরা সিলিয়াক ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে। লো ফ্যাট ডায়েট এটা তো এখানে ইউজ না। মেট্রোনিডাজল ইউজ করি সিবোতে। তাহলে হুইপোজ ডিজিজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে আইভি সেফট্রাক্সল ফলোড বাই কোট্রিমোক্সিজল। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হুইপোজ ডিজিজ, ট্রিটমেন্ট অফ চয়েস হবে আইভি সেফট্রাক্সল। গ্লুটেন ফ্রি ডায়েট আমরা সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে দেবো। Next question, which of the following nutrition is most appropriate? তাহলে কি বলছে 26-year-old woman complains of tiredness, abdominal pain, and intermittent diarrhea, and with a 10 kg weight loss over a period of 6 months. তাহলে young patient, chronic diarrhea, সাথে আছে weight loss. She is pale and has an itchy vesicular rash on her elbow and knee. তাহলে কোন একটা র্যাশ যখন পরীক্ষা সিনারিতে দেবে আমরা দেখবো এটা কোন সার্ফেসে। তাহলে ভেসিকুলার আছে কোথায়? এলবো এন্ড নিচ মানে এক্সটেন্সর সারফেসে। তাহলে ভেসিকুলার র্যাশ অন এক্সটেন্সর সারফেস। She has a microcytic hyperchromic anemia, low ferritin and folate levels, and a low serum albumin. তাহলে কি আছে? আয়রন ডেফিসিয়েন্সি আছে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে। নরমাল ফ্রি T4 বাট রেস TSH। আর আমরা এন্ডোক্রাইন যখন পড়বো তখন দেখবো যদি থাইরোক্সিন লেভেল নরমাল থাকে, TSH বেশি থাকে, তাহলে এটাকে কি বলা হয়? সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আর আমার পেশেন্টে কি কি পাইলাম? ইয়ং পেশেন্ট সাথে ক্রনিক ডায়রিয়া এবং ওয়েট লস, এক্সটেন্সিভ ভেসিকুলার র্যাশ, আয়রন এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আর একটা আছে কি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস কি হবে এখানে? ইয়ং পেশেন্টে যদি ক্রনিক ডায়রিয়া ওয়েট লস বা মেলাজেশন ফিচার থাকে, সাথে ভেসিকুলার র্যাশ থাকে এক্সটেন্সিভ সারফেসে, তাহলে ডায়াগনোসিস সিলিয়াক ডিজিজ। রাইট। তাহলে সিলিয়াক ডিজিজে আমাদের ইনস্ট্রাকশন চয়েস কি হবে? ডিউটেনাল বায়োপসি। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যান্টি-টিটিজি, আর কনফার্মেটরি বা ইনভেস্টিগেশন অফ চয়েস বা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ডিউডেনাল বায়োপসি। তাহলে পেশেন্ট আমরা যদি এক্সপ্লেন করি, তাহলে পেশেন্টের মেলাজেশনের কারণে ক্রনিক ডায়রিয়া এবং অবস্থা হচ্ছে, ভেসিকুলার র্যাশ হচ্ছে, ডার্মাটাইটিস হার্বিটিফর্ম রেসিস্টেশনের কারণে, আয়রন এন্ড ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হচ্ছে কারণ পেশেন্টের
স্মল ইন্টেস্টাইনে প্যাথোলজি হয়েছে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম কেন হয়েছে? আর সিলিয়াক ডিজিজ একটা অটোইমিউন ডিজিজ। আমরা এর আগে ডিসকাস করছি যে অটোইমিউন ডিজিজের সাথে আদার্স অটোইমিউন ডিজিজ বা অ্যাসিড থাকতে পারে। তাহলে হাইপোথাইরয়েডিজম অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন অফ অটোইমিউন ডিজিজ হিসেবে পেশেন্টের আছে এটা। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে সিলিয়াক ডিজিজ। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন হবে রিনাল বায়োপসি। ট্রিটমেন্ট হবে গ্লুটেন ফ্রি ডায়েট। Next question. A 20-year-old patient with celiac disease presents with a bleeding abnormality. She has noticed an increased susceptibility to bleeding, which is difficult to stop. Which one of the following is the most likely cause? তাহলে celiac disease patient present করছে ব্লিডিং নিয়ে। তাহলে celiac disease পেশেন্টে আমরা বলছিলাম কি ম্যালঅ্যাবজর্পশন থাকে। তাহলে পেশেন্টে ফ্যাট সলুবল ভিটামিন যেগুলো আছে সেগুলো ডিফিসিয়েন্সি থাকতে পারে, এ ডি ই এন কে। তাহলে এই ভিটামিনগুলোর মধ্যে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হলে ব্লিডিং হতে পারে? ভিটামিন কে, রাইট। তাহলে ফোলেট ডেফিসিয়েন্সি, ফোলেট ইউজুয়ালি প্রেজেন্ট করে কি নিয়ে? একটা হচ্ছে অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। আয়োডিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে পেশেন্টের এক্সারশনাল ডিসনে থাকতে পারে, উইকনেস থাকতে পারে, লিথার্জি থাকতে পারে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি প্রেজেন্ট করে একটা হচ্ছে ব্লাইন্ডনেস, আর একটা হচ্ছে স্কিন চেঞ্জ নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর ভিটামিন কে ডেফিসিয়েন্সি প্রেজেন্ট করবে কি ব্লিডিং ম্যানিফেস্টেশন। পেশেন্টে ইজি ব্লিডিং থাকতে পারে, ইকোনমিসিস থাকতে পারে, তারপরে থাকতে পারে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ভিটামিন কে ডেফিসিয়েন্সি। কেন ডেফিসিয়েন্সি হচ্ছে? ডিউ টু ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন। নেক্সট কোশ্চেন, হুইচ মেডিকেশন শুড শি স্টার্ট? এই কোশ্চেনটা একটু কঠিন আছে। A 62-year-old woman presents to her GP with a 4-month history of non-bloody diarrhea. তাহলে 4-month history of non-bloody বা watery diarrhea. There is no associated abdominal pain. She also reports multiple episodes of increased shortness of breath with which and almost daily facial flushing. মানে shortness of breath আছে, wheezing আছে, and আছে facial flushing. She has lost around 5 kg weight. She is post-menopausal and there is no history of any foreign travel. A colonoscopy is entirely normal. CT abdomen and pelvis showed a small tumor in the bowel with metastasis to liver. তাহলে স্মল বাউল টিউমার আছে, small tumor in bowel and liver metastasis. A decision is made for surgical section and for the patient to commence medication beforehand. তাহলে একটা পেশেন্ট ক্রনিক ডায়রিয়া সাথে শর্টনেস অফ ব্রেথ, হুইজিং, ফেসিয়াল ফ্ল্যাশিং, ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করছে। সিটি স্ক্যান করে আমরা দেখছি কি স্মল টিউমার আছে বাউলে, একটা লিভার মেটাস্টেসিস আছে। এই পেশেন্টের মোস্ট likely ডায়াগনোসিস কি হবে? কোন পেশেন্টে যদি ডায়রিয়া থাকে, শর্টনেস অফ ব্রেথিং, হুইজিং, ফ্ল্যাশিং, তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোমটা কেন হয়? ডিউ টু ইনক্রিজড রিলিজ অফ সেরোটোনিন। তাহলে সেরোটোনিন অনেক বেশি থাকার কারণে পেশেন্টগুলো কি হয়? পেশেন্টের বাউল মোটিলিটি বেশি থাকে, পেশেন্টের ডায়রিয়া থাকে, পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ, হুইজিং থাকে। এবং এই কার্সিনয়েড সিনড্রোমটা হয় কার্সিনয়েড টিউমারের কারণে। যে টিউমারটা ইউজুয়ালি হয় কোথায়? স্মল বাউলে। এবং মোস্ট কমনলি মেটাস্টেসিস করে কোথায়? কার্সিনয়েড টিউমার মোস্ট কমন সাইট অফ মেটাস্টেসিস হচ্ছে লিভার। আচ্ছা, কার্সিনয়েড সিনড্রোমের পেশেন্ট বা কার্সিনয়েড টিউমারের পেশেন্ট গুলোর ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে? 24 আওয়ার ইউরিনারি হাইড্রক্সি ইন্ডো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে পরীক্ষা লেখার কোশ্চেন আসে ইনভেস্টিগেশন অফ চয়েস। আর আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে
কোশ্চেন করছে কি হুইচ মেডিকেশন শুড বি স্টার্ট। তাহলে কার্সিনোর সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস ফর সিম্পটোমেটিক রিলিফ অ্যান্সার হচ্ছে সোমাটোস্ট্যাটিক অ্যানালগ, কি নামে পাওয়া যায়, অক্সিওটাইড নামে। তাহলে অক্সিওটাইডটা কি জিনিস? এটা হচ্ছে একটা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। আমরা গ্যাস্ট্রো প্রথম পড়ছিলাম সোমাটোস্ট্যাটিন কি করে, দিস ইজ অ্যান ইনহিবিটরি জিআই হরমোন, সবকিছুকে ইনহিবিট করে, গ্যাস্ট্রিন, ইনসুলিন, কোলেস্টোকাইনিন, ভিআইপি সবকিছু ইনহিবিট করতে পারে। এর সাথে কি করে, এটা সেরাটোনিনকেও ইনহিবিট করতে পারে। তাহলে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ করে সেরাটোনিন রিলিজকে ইনহিবিট করে এবং কার্সিনোজেনিক সিম্পটোমেটিক ট্রিটমেন্ট অপশন হিসেবে ইউজ করা যেতে পারে। তাহলে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট অফ কার্সিনোড সিনড্রোম কি হবে, অক্সিওটাইড বা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। নেক্সট কোশ্চেন, 35-year-old Irish woman visits to the hematology clinic with unexplained megaloblastic anemia. She has a history of peptic ulcer disease at age 23, for which she underwent Helicobacter pylori eradication therapy. Over the past 5 months, she has lost 3 kg in weight. There is no history of diarrhea or abdominal bloating. On examination, her BP normal, pulse normal and regular. She looks pale and you notice areas of vitiligo. তাহলে আমরা কি পাইলাম, মেগালোব্লাস্টিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সাথে হচ্ছে ভিটিলিগো, সাথে কি আছে, ওয়েট লস আছে। পেশেন্টের হিমোগ্লোবিন আছে 100 গ্রাম পার লিটার, এমসিবি 108 ফেমটোলিটার, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, আর কি ইম্পর্টেন্ট আছে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে। তাহলে কোশ্চেনের সিনারি অনেক বড়, কিন্তু এখানে যদি আমরা ইন শর্ট চিন্তা করি তাহলে একটা ইয়ং পেশেন্ট, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আছে, ভিটিলিগো আছে, ওয়েট লস আছে, বি12 ডেফিসিয়েন্সি আছে। তাহলে বি12 ডেফিসিয়েন্সি কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে, ইয়েস, রাইট আনসার হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। তাহলে পরীক্ষায় অনেক সিনারিও থাকবে, এখান থেকে আমাদের মেইন মেইন পয়েন্ট গুলো খুঁজে বের করতে হবে। আমরা যখন অনেক বেশি এসবিএস সলভ করবো তখন এগুলো খুঁজে পেতে সহজ হবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে তাদের একটা অটোইমিউন ডিজিজ হিস্ট্রি আছে, একটা অটোইমিউন ডিজিজ। তাহলে যে কোনো অটোইমিউন ডিজিজের সাথে আমরা চিন্তা করবো কি, আদার্স অটোইমিউন ডিজিজ চিন্তা করবো। তাহলে অটোইমিউন কজ অফ মেগালোব্লাস্টিক কি হতে পারে, পার্নিশিয়াস অ্যানিমিয়া। তাহলে পার্নিশিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রে আমাদের কি টেস্ট করে, অ্যান্টি প্যারাটাল সেল অ্যান্টিবডি, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। যদি এখানে আগে থাকতো অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি এবং কোশ্চেন করতে হুইচ ইজ মোস্ট স্পেসিফিক বা মোর স্পেসিফিক, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি। তাহলে পার্নিফিসেন্ট অ্যানিমিয়াতে আমরা দুইটা অ্যান্টিবডি পাই, একটা হচ্ছে অ্যান্টি প্যারাইটাসের অ্যান্টিবডি আর একটা হচ্ছে অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি। তাহলে এর মধ্যে মোস্ট স্পেসিফিক হচ্ছে অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি। যদি এটা অ্যান্সার অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে অ্যান্টি প্যারাইটাসের অ্যান্টিবডি। তাহলে একটা মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া সাথে যদি অটোইমিউন অ্যাসোসিয়েশন থাকে তাহলে মোস্ট লাইকলি কজ হবে পার্নিশিয়াস অ্যানিমিয়া। এক্ষেত্রে মোস্ট সেনসিটিভ অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি প্যারাটালসের অ্যান্টিবডি। আর যদি বলে মোস্ট স্পেসিফিক অ্যান্টিবডি তাহলে অ্যান্সার হবে অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি। আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু কনফার্ম দ্য আন্ডারলাইং ডায়াগনোসিস। তাহলে ডায়াগনোসিসকে আমরা দেখি, you are asked to see a 74-year-old woman on the orthopedic ward with 3 weeks post-total left hip replacement. Her recovery has been complicated by hospital-acquired pneumonia and a wound infection. For the past 48 hours, she has had oceanic diarrhea and is now opening her bowels for up to 10 times per day, passing down watery sacked with blood. On examination, her BP is 95 by 60 millimeter mercury, pulse 92 beat per minute regular, abdomen is tender, particularly on the left side. Rectal examination reveals an empty rectum. তাহলে একটা হসপিটাল
লাইস পেশেন্ট প্রেজেন্ট করছে ব্র্যাডি ডায়রিয়া। তাদের কি আছে? ডাব্লিউবিসি কাউন্ট বেশি আছে, ক্রিয়েটিন বেশি আছে। আচ্ছা, ডক্টর তাসনি, হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন টেস্ট। তাহলে আমরা কয়েকবার বললাম কোন একটা পেশেন্ট যদি হসপিটালাইজড অবস্থায় বা যদি পেশেন্টে অ্যান্টিবায়োটিক পাওয়ার পরে বা পিপিআই পাওয়ার পর ডায়রিয়া ডেভেলপ করে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস সিডোমোনাস কোলাইটিস ডিউ টু ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল ব্যাকটেরিয়া। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পেশেন্ট ওয়াটারি ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে, সামটাইমস ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। ইউজুয়ালি হসপিটালাইজড বা আফটার অ্যান্টিবায়োটিক পাওয়ার ফলে পেশেন্টের ডায়রিয়া ডেভেলপ করে। পেশেন্টগুলো ইনজেকশন করলে আমরা ডাব্লিউসি কাউন্ট বেশি পেতে পারি, যেহেতু পেশেন্টের হচ্ছে আপ টু 10 টাইমস পার ডে সিভিয়ার ডায়রিয়া, পেশেন্ট ডিহাইড্রেশনের কারণে একে ডেভেলপ করতে পারে, ক্রিয়েটিন বেশি পাইতে পারে। তাহলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল অ্যাসিড ডায়রিয়া ক্ষেত্রে আগে আমরা ক্লোনোস্কোপি করতাম, এখন হচ্ছে ইঞ্জেকশন অফ চয়েস হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন টেস্টিং। তাহলে ক্লোনোস্কোপি ইউজুয়ালি এখন করা হয় না, এখন আমরা কি করি? টক্সিন টেস্ট করি। তাহলে এটা হচ্ছে ইঞ্জেকশন অফ চয়েস। ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমরা একটু ডিসকাস করছি। ভ্যানকোমাইসিন, ওরাল ভ্যানকোমাইসিন দিস। তাহলে সিডোমিয়াস কোলারিস ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো ওরাল ভ্যানকোমাইসিন। সেকেন্ড লাইনটা আমাদের এমআরসি প্রথমে মনে রাখতে হবে ফিলক্সামাইসিন। আর হচ্ছে একটা অ্যান্টিমোনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করতে হয় রিফ্র্যাক্টরি কেসে, নাম হচ্ছে বেসলোটক্সোমাব। Which of the following tests can exclude celiac disease and thus avoid the need for an unnecessary gastroscopy? তাহলে এটা আসলে কোশ্চেন পড়ার দরকার হয় না খুব একটা। তাহলে নিচে কোনটা অ্যাসোসিয়েটেড থাকে celiac disease এর সাথে? অপশন আছে এই ছেলে DQ2 and DQ8, এই ছেলে B27, NO2, টু জিন মিউটেশন, এই ছেলে DR3 and DR4, HAP জিন মিউটেশন। তাহলে celiac disease এর সাথে কোনটা অ্যাসোসিয়েটেড থাকে? HAP থাকে হচ্ছে হিমোক্রোমাটোসিসের সাথে, হিমোক্রোমাটোসিস। এই ছেলে DR3 and DR4 অনেকগুলো ডিজিজ থাকে। আমরা যে ডিজিজ গুলো পড়ছি এর মধ্যে আছে অটো ইমিউন হেপাটাইটিস। এনএলটি এটা ইউজুয়ালি ক্রনিক এবং আলসারেটিভ ডিজিজের সাথে থাকে, আনকমন কিছু দরকার নেই। এই সেলে B27 থাকতে পারে আইবিডির সাথে, আর হচ্ছে সেরো নেগেটিভ আর্থাইটিসের সাথে। আরো কিছু কাজ আছে, এই দুটাই কমন পরীক্ষা আসে। আর সিলিয়াকের সাথে কোনটা? এই সেলে DQ2 and DQ8। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমি যদি এই সেলে DQ2 এবং DQ8 টেস্ট করি, তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রোস্কোপি অ্যাভয়েড করতে পারি। অথবা অ্যাসিড কন্ডিশন অ্যাসিডেড এই সেলে, অথবা হুইচ অ্যাসিড টেস্টিং ইজ ইম্পর্টেন্ট স্টাডি, এভাবে যে কোনো কোশ্চেন যদি আসে, মানে মেইন কথা হচ্ছে সিলিয়ার ভিতরে অ্যাসিড থাকে, এই সেলে DQ2 and DQ8। DR3 and D4 থাকে অটোইমিউন হেপাটাইটিসের সাথে, এগুলা অনেক পরীক্ষা আছে। আর একটা থাকে হচ্ছে এই সেলে DR8। এই সেলে DR8 এটা থাকে অ্যাসিড থাকে ইউজুয়ালি কাছে প্রাইমারি বিলিয়ারি কোলনজাইটিসের সাথে। তাহলে এই সেলে অ্যাসিড গুলো অনেক পরীক্ষা আছে, এগুলো মুখস্থ করতে হবে, বোঝার তেমন কিছু নাই। নেক্সট কোশ্চেন, which of the following tests would be most useful in assessing whether pancreatic insufficiency is the cause of diarrhea? মানে এই কোশ্চেনের ক্ষেত্রে একটা সিনারিও পড়ার দরকার হয় না। প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি দেখার জন্য আমরা কোন টেস্ট করতে পারি? অ্যান্সার অপশন আছে ফোকাল ক্যালপ্রোটেক্টিন, ফিকাল ইলাস্ট্রেস, সেরাম অ্যালবুমিন, সেরাম অ্যামাইলেস, সেরাম লাইপোস। তাহলে আমরা এর আগে আমরা ডিসকাস করছি যে প্যানক্রিয়াটিক ক্রনিক প্যানক্রিয়াটিস বা প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার দেখতে চাই, তাহলে আমরা ইউজুয়ালি সিটি করি। আর যদি ইনসাফিসিয়েন্সি ফাংশন দেখতে চাই, তাহলে ইউজুয়ালি আমরা করি ফিকাল ইলাস্ট্রেস করি। তাহলে ফিকাল ইলাস্ট্রেস is the investigation of choice for assessment of pancreatic insufficiency. ফিকাল ক্যালপ্রোটেক্টিন করে আমরা হচ্ছে ইনসার্শন দেখার জন্য বা আইবিডি পেশেন্টের ক্ষেত্রে। সেরাম অ্যালবুমিন ইউজুয়ালি খুব বেশি সিগনিফিকেন্ট না, যে কোনো ক্রনিক কন্ডিশনে সেরাম অ্যালবুমিনটা কমে দিতে পারে।
সেরকম অ্যামাইলেজ করে খুব একটা লাভ হয় না, কারণ কি আমরা এর আগে ডিসকাস করছিলাম যে ক্রনিক প্যানক্রিয়াটিস পেশেন্ট গুলো কি হয়, প্যানক্রিয়াটিস রোগের ড্যামেজ হয় এবং অ্যামাইলেজটা এগুলো ইউজুয়ালি কম থাকে। তোমার একটা নর্মালও থাকতে পারে, আবার কিছু ক্ষেত্রে যদি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অন অ্যাকুট অন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, কিছু ক্ষেত্রে মাইল্ড ডায়াবেটিস থাকতে পারে। তাহলে এটা আসলে খুব বেশি সিগনিফিকেন্ট না। তাহলে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি বা প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন দেখার জন্য আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে হিকারি ইলাস্টেস। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ সেপসিস। তাহলে কি কোশ্চেন কি বলতে 44-year-old alcoholic man is admitted to the emergency department with increased abdominal distension, confusion and drowsiness. He continues to drink 4 to 6 pints of strong lager per day and is poorly compliant with his medications. On examination, his GCS is 12, PP 95 by 60 millimeter mercury, pulse 85 minutes, irregular, temperature 38.2 Celsius. There are signs of chronic liver disease, including significant ascites, and ascitic cap reveals 550 cells per microliter. তাহলে এখানে পুরো সিনারিওটা পড়া ইম্পর্টেন্ট। তাহলে একটা অ্যালকোহলিক পারসন, পেশেন্টের সিএডি ফিভার আছে, এখন আছে অ্যাবডোমিনাল পেইন, জাস্ট ক্রসিং প্রেজেন্ট করছে, সাথে পেশেন্টের ফিভার আছে। অ্যাসিডিক ট্যাপ করে পাওয়া গেছে মোর দ্যান 550 সেলস পার মাইক্রোলিটার। মোস্ট লাইকলি কজ কি হবে এখানে, রাইট। তাহলে ইউজুয়ালি যদি পেশেন্টকে বলে নিউট্রোপেনিক সেপসিস বা সেপসিস এর মোস্ট কমন কজ, সেক্ষেত্রে আমরা বলি গ্রাম পজিটিভ গুলো এখন মোস্ট কমন কজ। কিন্তু যদি পেশেন্টের ব্যাকগ্রাউন্ড থাকে সিএলডি পেশেন্ট, অ্যাসাইটিস আছে এবং এই ধরনের পেন নিয়ে টেন্ডেন্সি প্রেজেন্ট করে, তাহলে কিন্তু আছে স্পন্টানাল ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে মোস্ট লাইকলি কজ হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইকোলাই। তাহলে সিনারিওটা পুরোটা দেখতে হবে, কিছু ক্ষেত্রে সিনারিওটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে তাহলে? ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, তাহলে সেপ্টিয়াক্সন ইজ রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমরা ইউজুয়ালি ইউজ করি থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, সেপ্টিয়াক্সন, আইভি সেপ্টিয়াক্সন বা আইভি সেপ্টাজ ইউজ করতে পারি, অথবা পাইপ্রাসিলিন ট্যাজোলুটাম কম্বিনেশন আমরা ইউজ করতে পারি। And this is the last question. Which of the following medications is known to impact on her risk of colon cancer? তাহলে কি বলছে 22-year-old woman with a history of Lynch syndrome comes to the clinic for review. Her father died of colon cancer at the age of 39. She is aware that medical therapy may reduce the risk of colon cancer rather than committing immediately to surgical intervention. তাহলে একটা ইয়ং পেশেন্ট ডায়াগনোস কেস হচ্ছে লিঞ্চ সিনড্রোম। তা লিঞ্চ সিনড্রোম হচ্ছে একটা ওল্ড টার্ম, নিউ টার্ম হচ্ছে কি হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার। এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কি হয়, মাল্টিপল ক্যান্সারের রিস্ক থাকে। ইউজুয়ালি সবচেয়ে কমন হচ্ছে কোলন ক্যান্সার, এরপরে ফিমেল পেশেন্ট হলে সেকেন্ড কমন কি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এর বাইরে আদার্স জিআইটি ক্যান্সার যেমন স্টোমাক বা প্যানক্রিয়াটিক ক্যান্সার রিস্ক বেশি হতে পারে। তাহলে মাল্টিপল ক্যান্সার রিস্ক থাকে। এখন কোশ্চেন বলছে কি হুইচ মেডিকেশন ক্যান রিডিউস হার কোলন ক্যান্সার। তাহলে এটা ডিউকশনে আসছে হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার। তাহলে এখানে সার্জারি আগে মেডিকেশন আমরা ইউজ করতে পারি কি, একটা মেডিকেশন আছে যেটা আছে এটা রিস্ক কমাইতে পারে, সেটা হচ্ছে অ্যাসপিরিন। ইয়েস, এক্সিলেন্ট, দিস ইজ দ্য রাইট আনসার। তাহলে অ্যাসপিরিন কি করে হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে কোলন ক্যান্সার রিস্কটা কমাইতে পারে। তাহলে এই সেন্টিস থেকে আরেকটা যেটা কোশ্চেন আছে যে এটা ক্ষেত্রে মোস্ট কমন ক্যান্সার কোনটা, নামের মধ্যে যাচ্ছে মোস্ট কমন ক্যান্সার হচ্ছে কোলন ক্যান্সার, আর সেকেন্ড মোস্ট কমন হচ্ছে
এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাহলে এই দুটো হচ্ছে পরীক্ষায় সিঙ্গেল বেস কোশ্চেন আসে। তাহলে এইচ এন পিসিসি ক্ষেত্রে মেডিকেশন ইম্পর্টেন্ট কোনটা? অ্যাসপিরিন। বাকি যে অপশনগুলো আছে অয়েল অফ ইভিনিং, প্রিমরোজ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি, ডায়েটারি কিছু ফ্যাক্টর বলা হয় যে কোন ক্যান্সার রিস্ক কমাইতে পারে, বাট এগুলো এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট বা রিলিভেন্ট না। তাহলে এটা একটা আমাদের ওষুধের নাম মনে রাখতে হবে অ্যাসপিরিন। আর একটা মেডিকেশন আছে যেটা কোন ক্যান্সার রিস্ক কমায়, সেটা হচ্ছে স্ট্যাটিন। তাহলে অ্যাসপিরিন এবং স্ট্যাটিন এই দুটা কোন ক্যান্সার রিস্ক কমাইতে পারে। এর মধ্যে অ্যাসপিরিনটা এইচএনপিসি বা হেরিটেরি নন পলিওসিস কোলন ক্যান্সার বা লিঞ্চ সিনড্রোম, এটা ক্ষেত্রে কোলন ক্যান্সার রিস্ক কমাইতে পারে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাসপিরিন। ওকে, তাহলে এগুলাই আজকে আমাদের কোশ্চেন ছিল। তাহলে আমরা আজকে যেগুলো ডিসকাস করছি প্রত্যেকটাই হচ্ছে এফসিপিএস বা এমআরসিপি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিকসই ডেভিডসনে পাবেন, অ্যান্সার গুলো ডেভিডসনে লেখা আছে, একটু চিপাই চাপাই লেখা আছে। টপিকস গুলো খুঁজলে অ্যান্সার গুলো পাওয়া যাবে। তাহলে টপিক গুলো ডেভিডসন থেকে পড়ে নেবেন আর এই কোশ্চেন গুলো আরেকবার দেখে প্র্যাকটিস করবেন, কোনটা অ্যান্সার কেন হলো, অন্য অপশনগুলো আমি কিভাবে এক্সপেক্ট করলাম। তাহলে টপিক গুলো এরকম যদি টিচার্স যেগুলো পড়লে আপনার সবগুলো চ্যাপ্টার মোটামুটি রিলেভেন্ট করে পড়তে হবে। এসবি এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টপিকস গুলো রিলেট করে রাখি, মানে কোন অপশন গুলো কেন বাদ দিচ্ছি, কোনটা কেন অ্যান্সার করতেছি। আর যেহেতু এখানে তো একটা সিস্টেম সিলেক্টেড থাকে, আজকে কোশ্চেনের মধ্যে এন্ডোক্রাইন, হেমাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, তারপরে হচ্ছে হেপাটোলজি, অনেকগুলো চ্যাপ্টারের কোশ্চেন আছে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার কোলেক্ট করে দেন কোশ্চেন অ্যান্সার করলে কোশ্চেন গুলো রাইট অ্যান্সার করা পসিবল হবে।